বারান্দায় দাঁড়িয়ে আনমনে বাড়ি সাজানোর কার্যক্রম দেখতে ব্যস্ত আরোহী। আরেকটা দিন অতিবাহিত হলেই পাল্টে যাবে তার পরিচয় সারা জীবনের জন্য। বাবার রাজ্য ধ্বংস করে নিজের রাজ্যের রানী করে তাকে আগলে নিয়েছে রাজ। দুটি রাজ্যই ছিল একে অপরের ঘোর শত্রু, পার্থক্যটা ছিল কেবল ন্যায় ও অন্যায়ের। আরোহী এমন একটা রাজ্যের রানী হতে চলেছে যে রাজ্যের রাজা তার নিজের বংশের পাপের রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। যে রাজ্য ও নিজ বংশের ধ্বংস চেয়েছিল আরোহী নিজেও। ভাবতেই একটা হালকা শ্বাস ছাড়ল সে। বাইরের লোকগুলো ছোটাছুটি করতে ব্যস্ত। খানিকটা সময় তা দেখে রুমে ফিরে এলো আরোহী। কেন জানি আজ রাজকে খুব দেখতে ইচ্ছা করছে বারবার। আজ কেমন যেন নতুন মনে হচ্ছে সবকিছু, যা অনুভব করেই নিজের মাঝে হালকা হাসলো আরোহী। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় খাটের উপর একটা চিঠি, যার উপর একটা লাল গোলাপ রাখা। খানিকটা ভ্রু কুচকালো আরোহী। কয়েক পা এগিয়ে খাটের পাশে দাঁড়ালো সে। হালকা ঝুঁকে তুলে নিল সেই চিঠিটা। পড়ার আগে নিচে তাকিয়ে একবার চিঠির মালিকের নাম পড়ে নিল সে। মুহূর্তেই মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। চোখ মেলে তাকালো একদম চিঠির শুরুতে, প্রিয়তমা বাচ্চা মেয়ে, আমার ফুটন্ত গোলাপ, হয়তো এই মুহূর্তে তুমিও আমার কথাই ভাবছিলে। আচ্ছা, আমি কি সত্যিই তোমার কল্পনায় পৌঁছাতে সক্ষম হয়েছি? যদি আমি তোমার কল্পনায় পৌঁছাতে সক্ষম হই, আমি সেই অনুভূতিটাই বর্ণনা করতে চাই, যে অনুভূতি তোমায় নিয়ে জীবনের পথ চলার অপেক্ষায় আমার হৃদয়ে নৃত্য করে দিনরাত। হতে পারে আমরা এখন একে অপরের সাথে সম্পূর্ণভাবে আবদ্ধ নই, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা ভোরে তোমাকে আমি আমার খুব কাছেই অনুভব করি। হয়তো তোমার ছোঁয়া কখনো অনুভব করতে পারিনি আমি, কিন্তু তোমার মিষ্টি হাসি ও হরিণী চোখ প্রতিদিন আমায় নতুন করে প্রেমে ডোবায়। আমি ভাবি সেই দিনটা কখন আসবে, যেদিন তুমি পুরোপুরি আমার হবে, কোনো বাধা থাকবে না। আমি তোমার হাতটি ধরে পৃথিবীর সব রঙে ভরে উঠব। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার জন্য লিখে রাখবে এক নতুন কবিতা, আর সেই কবিতার প্রতিটি শব্দে আমি বারবার উচ্চারণ করব তোমার নাম। তবে আজ প্রতীক্ষার এই সময়টাও যেন আমার কাছে খুব মধুময়, কারণ এই প্রতীক্ষা আমাদের ভালোবাসার গল্পকে গভীর করে তুলেছে প্রতিনিয়ত। আমি চাই তুমি জানো, আমার হৃদয়ে তোমার জন্য স্পন্দিত হয়, যা এখন প্রতিটা সেকেন্ডের সাথেই বাড়ছে ক্রমশ, ঠিক যেন সময় অথবা কোনো এক ঘড়ির কাঁটার মতো। ইতি, তোমার মাস্টার মশাই। চিঠিটা পড়ে এক অন্যরকম ভালো লাগায় নীরবে প্রাণ ভরে একটা হাসি দিল আরোহী। হৃৎপিণ্ডটা ধুকধুক করছে, কেন জানা নেই তার। চোখ বুজে একটা লম্বা শ্বাসে নিজেকে স্বাভাবিক করতে চেয়েও ব্যর্থ হলো যেন। চিঠিটা বুকের সাথে জড়িয়ে নিল সে, ঠিক একটা খাতা বা বইয়ের মতোই। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। সাথে হাসিটা একই রকমভাবে রয়ে গেছে মুখে। প্রতীক্ষার এই সময়টা কখন শেষ হবে। ড্রাইভিং সিটে বসে নীরবে ড্রাইভ করছে রুশান। পাশেই বসে আছে রাইসা। মনের ভেতর একটা ভারী কষ্ট চাপা পড়ে থাকলেও নিজেকে সে স্বাভাবিক করে নিচ্ছে ধীরে ধীরে। জীবনে এমন বহু পরিস্থিতি মানুষকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে শেখায়। ঠিক তেমনই একটা মুহূর্তের মধ্য দিয়ে রিমি পার করেছে নিজেকে। তার ভাবনার ছেদ পড়ে রুশানের কণ্ঠস্বরে বলল, কি ভাবছো? রাইসা খানিকটা চমকানোর ন্যায় তাকালো রুশানের দিকে। খানিকটা নীরব থেকে বলল, ওহু। গাড়ির ব্রেক কষল রুশান। তাকালো রাইসার দিকে। হাত বাড়িয়ে রাইসা চুল কানের পেছনে গুজিয়ে দিয়ে বলল, ডিপ্রেশন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুগুলোর মাঝে একটি। এটা মানুষকে ভেতর থেকে কুকড়ে কুকড়ে খায়। জোরপূর্বক হালকা হাসলো রাইসা, অতঃপর বলল, আরে তেমন কিছু না, তোমার চোখ দেখে আমি বুঝতে পারি সব। মুহূর্তেই অন্যদিকে দিয়ে দৃষ্টি সরিয়ে নিল রাইসা। একটা হালকা শ্বাস ছেড়ে রুশানের দিকে চেয়ে বলল, আচ্ছা দুঃখিত জনাব, আর এইভাবে চুপচাপ বসে থাকবো না। রুশান খানিকটা নীরব থেকে বলল, তুমি জানো আমি ওই সময়গুলোকে খুব মিস করি, যখন তুমি তোতা পাখির মতো আমার কান ঝালাপালা করে দিতে। ফের গাড়ি স্টার্ট দিল রুশান। রাইসা খানিকটা নীরব থেকে বলল, তাদের দুজনকে আমার খুব ভালো লাগে। অনেকদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম। অবশেষে তারা এক হচ্ছে। রুশান ড্রাইভিং করতে করতে বলল, হ্যাঁ, আমি ভাবছি আরোহী জীবনের রাজ না এলে তার জীবনের গল্পটা কেমন হতো। তারা দুজন ছিল নদীর দু প্রান্তের মতোই। রাইসা সামনের দিকে দৃষ্টিপাত করে বলল, হয়তো তার ভাগ্যটা এইভাবে লেখা হয়েছিল। শেষটা সুন্দর। এর মাঝেই ফোনটা বেজে উঠল রুশানের। রুশান এক হাতে তুলে নিয়ে দেখে রাজের কল।
রিসিভ করে স্বাভাবিক স্বরে বলল, এই তো ভাই কাছাকাছি চলে এসেছি, আর বেশি কি সময় লাগবে না। রাইসা ঠিক আছে? রুশানের এক নজর রাইসার দিকে চেয়ে বলল, হ্যাঁ মোটামুটি। রাজ ফের শান্ত স্বাভাবিকভাবে বলল, আচ্ছা আয়, এখানে আসলে তার মনও ফ্রেশ হয়ে যাবে। আরোহী, ফারিহা, তৃষা সবাই আছে। তাই তো, একদিন আগেই দিয়ে যাচ্ছি যেন সময়টা ভালো কাটে। আচ্ছা সাবধানে আসিস। হ্যাঁ, চিন্তা করিস না। কল কেটে গেল। রাইসা তাকালো রুশানের দিকে, খানিকটা ভেবে বলল, আচ্ছা নীলা আপুর কি তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি? বিপরীতে রুশান হালকা শ্বাস ছেড়ে বলল, এখন অবধি না, বেচারার জন্য খারাপ লাগে মাঝে মাঝে। রাইসা খানিকটা বিষণ্ণতা নিয়ে বলল, ফেনীতে নিবিড় ভাই যেভাবে হুট করে নেমে এদিক ওদিক ছোটাছুটি করছিল, আমারও খুব খারাপ লেগেছিল তখন। দোয়া করি শীঘ্রই যেন তাদের পুনরায় দেখা হয়। রুশান ড্রাইভিংয়ে মনোযোগ রেখে হালকা মাথা নেড়ে বলল কথাটা। ওদিকে ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে রইল নাহিদের স্ত্রী। চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে তার, পুরো কক্ষ জুড়ে না। অতঃপর নাহিদের দিকে চেয়ে বলল, তোমাদের প্রতিটি জেদের পরিণাম তোমাদের এইভাবেই ভোগ করবে। নিজের স্ত্রীর বিপস্ত্র দেহের পাশে এতগুলো মানুষকে জড়ো হয়ে থাকতে দেখে যেন পাথরের রূপ নিয়েছে নাহিদ। মুখ দিয়ে বার হচ্ছে না একটা শব্দ। এর মাঝে হালকা ইশারায় একজন এসে একটা ছুরি বাড়িয়ে দিল বারিশের দিকে। তা হাতে তুলে নিল বারিশ। শক্ত হাতে তা চেপে ধরল নাহিদের স্ত্রীর গলায়। চোখ বড় বড় করে এদিক ওদিক মাথা নাড়তে থাকে মেয়েটা, যে নীরব ভাষা পৌঁছায়নি বারিশের কান অব্দি। বারিশ ছুরিটা ধীরে ধীরে টান দিতেই কাটতে থাকে গলার একটু একটু অংশ। গলার অর্ধেক কাটাতেই ছিটকে পড়া রক্তে ভিজে গেল তার হাতের কবজি অব্দি। সম্পূর্ণ কাজ সমাপ্ত করে উঠে দাঁড়ালো সে। ফ্লোরে ছটফট করছে মেয়েটি, রক্তে ভেসে গেল চারপাশ। রক্তমাখা ছুরিটা হাতে নাহিদের পাশে এসে দাঁড়ালো বারিশ। শান্তস্বরে বলল, প্রিয় মানুষের এমন করা ক্ষতি বা এমন কোনো দৃশ্য কোনো স্বামী সহ্য করতে পারে না। আমিও চাই না তুমি এইসব দেখে কষ্ট পাও। বলেই 1 সেকেন্ডেরও কম সময়ের মাঝে ছুরির মাথাটা গেঁথে নিল নাহিদের ডান চোখে। পুরো কক্ষ জুড়ে এখনো তীব্র নীরবতা বিরাজমান। ফের চোখ জোড়া বুঝে নিল নওশাদ, যেন সবকিছু তার সহ্যের সীমা অতিক্রম করছে ইতিমধ্যেই। ভাই ভাবি এরপর হয়তো মাকেও মেরে ফেলবে, অথবা তাকেও। ভাবতেই শান্ত স্বরে বলে উঠল, নিজের ভালো চাও তো আমাকে মেরে ফেলো, নয়তো আমি তোমাদের ঝরানো এই প্রতিটা রক্তে ফোটার জন্য আফসোস হয়ে দাঁড়াবো। নওশাদের এমন কথায় তার দিকে ফিরে তাকালো বারিশ। টেনে বের করে নিল নাহিদের চোখে গেঁথে দেওয়া ছুরির অংশটুকু। অতঃপর তা নওশাদের থুতনিতে ছুঁয়ে মুখটা উঁচু করে নিল সামান্য। অতঃপর তার কাছাকাছি মুখ নিয়ে খুব নিস্তব্ধ স্বরে বলল, এখানে আমার ইচ্ছায় সবকিছু হয়, তোদের ইচ্ছায় না। বলেই খানিকটা নীরব রইল সে। অতঃপর ফের বলল, তবে হতাশ হবে না, তোমরা আমাদের কোনো কাজে না আসলে তোমাদের জামাই আদর দিতে রেখে দেব না। বিপরীতে নওশাদ ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। সোজা হয়ে দাঁড়ালো বারিশ। অন্যদের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলল, ডাক্তার সৌরভকে আসতে বলো, নাহিদের চোখের যত্ন নিতে বলো, যেন মরে না যায়। আর হ্যাঁ, তার স্ত্রীর দেহটা যেন কোনো বন্য প্রাণীও খাওয়ার জন্য না খোঁজে। এর মাঝেই সেখানে উপস্থিত হয় আকরাম। তার চোখে মুখে অন্যরকম একটা ভাব স্পষ্ট, যেন কিছু একটা সন্ধান করতেই এখানে পৌঁছালো সে। তাকে দেখেই বারিশ স্বাভাবিক স্বরে বলল, অসময়ে এখানে আসার কারণ কি? আকরাম খানিকটা আশেপাশে চেয়ে বলল, একটা জরুরি তথ্য ছিল। বারিশ ফের স্বাভাবিক স্বরে বলল, কি এমন তথ্য যার জন্য তুমি এমন একটা জায়গায় এসেছো? আকাশ কিছু বলতে চেয়েও থামলো বারিশ। সত্যি গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে চলেছে হয়তো। আকরাম ফের বলল, আকাশ বেঁচে আছে, এতদিন রাজের কাছেই ছিল। কিছুক্ষণ আগে আমাদের কিছু লোক তাকে রাজের বাড়িতে প্রবেশ করতে দেখেছে। খানিকটা ভাবলো বারিশ। পাশ থেকে বিহান বলল, সে যদি বেঁচে থাকে তবে তার রাজের বাড়িতে যাওয়ার কারণ কি? বারিশ খানিকটা নীরব থেকে বলল, তা শীঘ্রই জানতে পারবো। এদিকে পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকালো আরোহী। ভেবেছিল রাজ, কিন্তু মুহূর্তেই মুখের হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল তার। মাস্ক পরা থাকলেও সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে চিনতে সময় লাগেনি তার, কারণ সে আর কেউ না, আকাশ। যে অনেক বদলে গেলেও তার হুটহাট এইভাবে রুমে ঢুকে যাওয়ার অভ্যাসটা এখনো আগের মতোই রয়ে গেছে। নীরবতা ভেঙে আকাশ শান্তস্বরে বলল, কেমন আছিস? আরোহী বিস্ময়কর দৃষ্টিতে খানিকটা নীরব থেকে বলল, আকাশ ভাইয়া আপনি? তোর বিয়েতে আসলাম, কেন খুশি হসনি? আরোহী একটা ছোট্ট শ্বাসে নিজেকে স্বাভাবিক করে বলল, জানতাম না আপনাকে এইভাবে দেখব, তাই একটু চমকে গিয়েছিলাম। খানিকটা সময় নীরব রইল আকাশ। অতঃপর বলল, সময় অনেক কিছুই পাল্টে দেয় তাই না? নয়তো আজ রাজের জায়গায় আমি থাক। এতটুকু বলতেই তাকে থামিয়ে দিল আরোহী। স্বাভাবিক স্বরে বলল, এমনটা কখনোই হতো না, কারণ আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারিনি, আর না পারি আপনাকে। আকাশ ফের শান্ত স্বরে বলল, কিন্তু আমি ভালোবেসেছিলাম। হালকা হাসলো আরোহী। অতঃপর ফের স্বাভাবিক স্বরে বলল, আপনি কোনটাকে ভালোবাসা বলছেন? এর মানে বোঝেন আপনি? বলেই থামলো আরোহী। হালকা নীরব থেকে ফের বলল, আপনি আমায় ভালোবাসলে কখনোই অন্যদের প্রতি ঝোঁক থাকতো না আপনার। আপনি শুধু সমাজের নিয়ম মানার জন্য আমাকে বিয়ে করে একটা সাইনবোর্ড হিসেবে সামনে রাখতে চেয়েছিলেন, তাও জোর করে। বোঝাতেন ভালোবাসি, কিন্তু আড়ালে আপনি কি করতেন না তা নিশ্চয়ই আপনার এখনো মনে নেই।
বলেই ফের থামলো আরোহী। রাজ বাড়িতে আছে ভাবতেই দুশ্চিন্তা মাথায় ভর করেছে তার। ভাবতেই বাইরের দিকে তাকালো সে, দেখে রাজ বাইরে হাঁটছে, ফোন কানে ধরে। একটা শ্বাস ছাড়লো আরোহী, অতঃপর বলল, আমি কখনোই আপনাকে ভালোবাসিনি, আমি কখনোই এর যোগ্য ছিলাম না। আপনি দিনের পর দিন আমার মাকে বন্দিশালতায় আটকে রেখে আমায় মিথ্যা বলেছিলেন। তালুকদার বংশের এই জঘন্য খেলা আমি পুরো জীবনে ধ্বংস করে দিয়েছে। রাজ নামক এই মানুষটা আমার জীবনে না আসলে হয়তো আমি মরে যেতাম অনেক আগেই। সে আমায় নতুন করে ভাসতে শিখিয়েছে। আর আপনি কখনো বুঝতে চেয়েছিলেন আমি কেমন আছি, বরং আঘাত করতে দ্বিতীয়বার ভাবেননি। সবাই আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। বলেই পরপর শ্বাস নিচ্ছে আরোহী। কিছু বলছে না আকাশ, নীরবে দাঁড়িয়ে রইল একইভাবে। কারণ আরোহীর একটা কথাও ভুল নয়। আকাশ তার জীবনের ভুলের জন্য এতটাই ডুবেছিল, প্রকৃতির সত্যটা কখনোই দেখতে পায়নি চোখ মেলে। যখন বুঝতে পেরেছে তখন দেরি হয়ে গেছে অনেক আগেই। একটা শ্বাস নিল সে, শান্তস্বরে বলল, আমি আজ তোর জন্য আসিনি, তোদের শুভেচ্ছা জানাতে এসেছি। তোদের দাম্পত্য জীবন সুখের হোক, ধন্যবাদ। বলেই খানিকটা নীরব রইল আরোহী। অতঃপর খানিকটা স্বাভাবিক হয়ে বলল, আমিও দোয়া করব আপনার জন্য, আপনার জীবন পরিবর্তন হোক, ভালো কেউ আসুক আপনার জীবনে। তবে অনুরোধ করব তাকে কখনো কষ্ট দেবেন না। আমার মতো অনেক মেয়ে আছে যারা সুন্দর বা অর্থ দেখে আসে না, তারা চায় কেবল একটু মানসিক শান্তি। শুধু ভালোবাসলেই হয় না, তাকে বুঝতে হয়, তার যত্ন নিতে হয়। দেখবেন সে পরিশেষে আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। বলেই ফের থামলো আরোহী। নীরবতার সময় নিল খানিকটা, অতঃপর শান্তস্বরে বলল, আর হ্যাঁ, এইভাবে আর কখনো অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করবেন না। নীরব রইল আকাশ। সামনে ভেসে উঠল অতীতের সেই সময়গুলো, যখন আরোহীকে নিজের মনে হতো। গভীর রাতে বাসায় ফিরে সবার আগে দেখতো আরোহী ঘুমিয়েছে কিনা। বাসায় ফিরে জানালার পর্দা টেনে গায়ে চাদর টেনে দিত নীরবে। আরোহীর দিকে কেউ চোখ তুলে তাকালেও পিষে ফেলতো তাকে। আজকের এই অচেনা আরোহীকে তখন নিজের মনে হতো পুরোপুরি। ওসব ভাবতেই টলমল করা অশ্রু গাল বেয়ে আছড়ে পড়ল ফ্লোরে। অতঃপর আচমকাই তা মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, চিন্তা করিস না, আর কখনো আসবো না, আজই শেষবার।